এই ফেলু, তুইও তো ইদানিং পড়াটরা করিস না, তোর ব্যাপারটা কি রে? স্যার, আমি ওই কদিন কলকাতায় ওই মাসির বাড়ি গিয়েছিলাম, তাই পড়াটরা করতে পারিনি। কলকাতায় গেছিলি? তার মানে ট্রেনে করে গেছিলি? হ্যাঁ স্যার, ট্রেনে করে গিয়েছিলাম। জীবনে কি এই প্রথম ট্রেনে চাপলি? না স্যার, অনেকবার চেপেছি লোকাল ট্রেনে। বেশ, তাহলে লোকাল ট্রেনে তোর ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে একটু শোনা তো। স্যার, লোকাল ট্রেনে ভ্রমণ শোনাচ্ছি স্যার। স্যার, প্রথমে স্টেশনে গিয়ে টিকিটের লাইনে গিয়ে দাঁড়াতে হয়। প্রত্যেক স্টেশনে টিকিটের লাইনে এমন একজন লোক থাকবেই, যিনি লাইন না দিয়ে লাইন টপকে কাউন্টারের সামনে চলে আসবে টিকিট কাটার জন্য। আর তখনই পেছনে সবাই রেগে গিয়ে চিৎকার করে বলে, ও দাদা, আপনি লাইন না দিয়ে আগে যাচ্ছেন কেন? লাইন দিন, তারপরে টিকিট কাটবেন। এই নিয়ে একটু ঝামেলা হবেই হবে। তারপর টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে গিয়ে ফ্যান পাকার নিচে বসতে যাবেন, তখনই দেখবেন প্রত্যেক ফ্যান পাকার নিচে কেউ না কেউ বসে আছে। ফ্যানের নিচে বসার কোনো জায়গাই পাবেন না। তারপর দেখবেন কিছু লোক আছে যারা বারবার লাইনে গিয়ে উঁকি মারবে যে ট্রেন আসছে কিনা, অথচ ট্রেনের কোনো খবরই হয়নি। তারপর যখন লোকাল ট্রেন আসবে, তখন দেখবেন ট্রেনের যে বগিগুলো আপনাকে পেরিয়ে যাচ্ছে সেই বগিগুলোই খালি আছে, কিন্তু আপনার সামনে যে বগিটা দাঁড়াবে সেই বগিটা দেখবেন লোকে একদম গাদাগাদি ভর্তি। তারপর দেখবেন ট্রেনের দরজাটায় লোক ওঠার জন্য এত হুড়োহুড়ি করবে যে যারা ট্রেন থেকে নামবে তাদের নামতেই দেওয়া হয় না। এই নিয়ে ওঠার প্যাসেঞ্জার আর নামার প্যাসেঞ্জারদের মধ্যে খানিক ঝগড়া হয়, অল্প গালাগালি হয়। তারপর কোন রকম যখন ট্রেনে উঠে সবাই ইনকোয়ারি করতে শুরু, ট্রেন থেকে নামবে তাদের নামতেই দেওয়া হয় না। এই নিয়ে ওঠার প্যাসেঞ্জার আর নামার প্যাসেঞ্জারদের মধ্যে খানিক ঝগড়া হয়, অল্প গালাগালি হয়। তারপর কোন রকম যখন ট্রেনে উঠেই সবাই ইনকোয়ারি করতে শুরু করে। ট্রেনে উঠে আবার ইনকোয়ারি? কিসের ইনকোয়ারি? ওই যে কে কোথায় নামবে এবং তার সিটটা বুকিং করে রাখার জন্য ইনকোয়ারি। অনেক সময় ট্রেনে এমন ভিড় হয়, এমন গাদাগাদি হয় যে যারা একটু লম্বায় খাটো থাকে তাদের মুখের কাছে যদি কোনো বগল চলে আসে, তাহলে বগলের গন্ধ শুকতে শুকতে গন্তব্যস্থলে যেতে হয়। সি সি সি, কি সব বলছিস এসব? হ্যাঁ স্যার, তারপরে মজা লাগে ওই হকারদের দেখে। এত ভিড়, এত গাদাগাদি যে আপনার পিঠে চুলকানি হইলেও আপনি চুলকাতে পারবেন না, কিন্তু হকাররা ঠিক ওই ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে বিক্রি চালিয়ে যাবে। লোকাল ট্রেনে হকারদের স্টাইলটা আমার দারুণ লাগে। একজন বলতে বলতে যাচ্ছে, দেবো নাকি দাদা ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, মানে শসা বিক্রি করছে। আরেকজন বলছে, ভালো দই খান মাত্র 10 টাকা, নবদ্বীপের ভালো দই মাত্র 10 টাকায়, ভালো দই খান মাত্র 10 টাকায়। আর তার পেছনেই আরেকজন বলতে বলতে আসছে, খেললেই মরবে, খেললেই মরবে। আমি প্রথমে ভেবেছিলাম ওই দই যে খাবে সেই মরবে, তারপরে দেখলাম ওই লোকটা ইঁদুর আর আরশোলা মারার ওষুধ বিক্রি করছে। তারপরে একজন হকার বলতে বলতে এলো, সবাই কি ভালো হয়ে গেছে? কারো কি আর গ্যাস অম্বল বুক জ্বালা নেই? এদেশে জন্মে গ্যাস অম্বল বুক জ্বালা ছাড়া আর কি পেলাম? বিদেশে জন্মালে ডলার পেতাম। মানে ওই লোকটা আদা চূর্ণ বিক্রি করছে। তারপরে দেখবেন প্রথমে কেউ কিনবে না, হকারটা চেঁচিয়ে যাবে, চেঁচিয়ে যাবে যে এই একজনে 1 প্যাকেট কিনলো, সাথে সাথে 10 প্যাকেট বিক্রি হয়ে গেল। বাকিটা শুনুন, ট্রেনের মধ্যে যখন আপনি কারোর সাথে ফোনে কথা বলবেন, তখন দেখবেন আপনার আশেপাশে সকল লোকজন আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর আপনার কথা গিলবে। বাপরে বাপ, কত অবজার্ভ করেছিস তুই? তারপরে দেখবেন আপনি যদি ট্রেনের মধ্যে কোনো পেপার কিনে পড়তে থাকেন, তখন আপনার পাশের লোকটা আপনার কাছে পেপারের মাঝের পাতাটা চাইবেই চাইবে। থাম বাবা, এবার তুই থাম, অনেক কাহিনী শুনলাম। স্যার, এটাই লাস্ট। ট্রেনে যারা 12 ভাজা ঝালমুড়ি বিক্রি করে তাদের কথার স্টাইলটা খুব ভালো লাগে। কত সুন্দর করে ছড়া করে বলে, চাল ভাজা, ডাল ভাজা, কলাই ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা, কুসুম ফুলের বীজ ভাজা, খেতে ভারী মজা মজা। দেবো নাকি দাদা? বেশ বেশ, তুই থাম বাবা, আর বলতে হবে না। তোরা সবাই বস, আমি আসি। বাবা রে লোক। এই তোর পাশে ওই যে বসে আছে, ওর নাম ফেলু, তাই তো?
Yes, sir. I am Philu, and I am the very intelligent boy in the class and the thirsty crow. আর ইংরেজি বলতে হবে না, তুই বাংলাতেই একটা কবিতা বল। স্যার আমি কবিতা বলতে পারি না, আমি ভালো রচনা বলতে পারি। রচনা বলাতে আমি একদম এক্সপার্ট আছি। তুই রচনা বলতে পারিস? বাহ, ভেরি গুড ভেরি গুড। তুই কি রচনা বলতে পারিস শুনি? আপনি যে কোনো রচনা ধরুন না কেন, আমি ঠিক বলে দেবো। যে কোনো রচনা? বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব ইন্টেলিজেন্ট বয়, কারণ একমাত্র ইন্টেলিজেন্ট স্টুডেন্টরাই রচনা বলতে পারে। এইবার এই সেক্টরও মাথাটো পাগল হয়ে গেল বটে। এই হিপি চুলবালা, তুই কিছু বললি? না না, আমি কিছু বলিনি তো। ধরুন ধরুন, ওকে রচনাটাই ধরুন। আচ্ছা ফেলু, তুই বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে একটা রচনা বলতো। স্যার বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা? বলছি স্যার। বাঙালি হলো খুব খাদ্যরসিক, বাঙালি খেতে খুব ভালোবাসে, বাঙালি ভাত খায়, মাছ খায়, রুটি খায়, পারোটা খায়। আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদা পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু, সয়াবিন, ডালের বড়ি, মটর, ছোলা, বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে। আর মানুষজন ওই পারোটা আর তরকারি খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পারোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস। 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যেতে হবে না ট্রেনের টিকিটও। স্যার কেমন লাগলো বাঙালির প্রিয় খাবার রচনাটা? কি ব্যাপার, আমি তোকে বললাম বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা বলতে, এখানে আবার রাজুদার পারোটা এলো কিভাবে? কেন স্যার, রাজুদার পারোটা তো এখন বাঙালির সব থেকে প্রিয় খাবার বটে। বুঝে গেছি, এই ছিলাটা আজ রাজুদার পারোটা দিয়েই চালাইবে বটে। আচ্ছা, রাজুদার পারোটা এখন বাঙালির বিখ্যাত খাবার, তাই তো? বেশ ফেলু, তুই এবার রেল যাত্রা নিয়ে একটা রচনা বলতো। আর রেল যাত্রা নিয়ে একটা রচনা বলতো। স্যার রেল যাত্রা নিয়ে রচনা? বলছি স্যার। ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে। জীবনে প্রথমবার যেদিন ট্রেনে চাপলাম তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। টিকিট কেটে ট্রেনে চড়ে আমি শিয়ালদা স্টেশনে নামলাম। স্টেশনে নেমে যখন বেরোলাম তখন আমার খুব খিদে লেগে গেছিল। কি খাবো ভাবতে ভাবতেই ইচ্ছে হলো পারোটা খাবো। আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদার পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু, সয়াবিন, ডালের বড়ি, মটর, ছোলা, বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে। আর মানুষজন ওই পারোটা আর তরকারিটা খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পারোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস। 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে ট্রেনের টিকিটও হবে না। স্যার কেমন লাগলো আমার ট্রেন যাত্রার রচনাটা? তোকে আমি ট্রেন যাত্রা নিয়ে রচনা বলতে বললাম, তুই আবার সেই ঘুরে ফিরে রাজুদার পারোটা নিয়েই বললি। স্যার ট্রেন যাত্রা করতে গিয়ে আমার খিদে লেগে গেলে আমি কি করবো স্যার? বুঝেছি, ও আজ ওই রাজুদার পারোটা দিয়েই চালাবে। আমিও একটা ডেঞ্জারাস টিচার, ওকেও আজ আমি জব্দ করেই ছাড়বো। বাবা ফেলু, এইবার তুই পলাশির যুদ্ধ নিয়ে রচনা বলতো। দেখি তুই এবার পলাশির যুদ্ধের মধ্যে রাজুদার পারোটা আনিস কি করে। স্যার পলাশির যুদ্ধ নিয়ে রচনা? এই তো একদম সহজ স্যার। পলাশির যুদ্ধ 1757 সালে ইংরেজদের সাথে আর নবাব সিরাজদৌল্লার সাথে হয়েছিল। পলাশি জায়গাটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। গত বছর গরমের ছুটিতে বাবা মায়ের সাথে আমি পলাশি ঘুরতে গিয়েছিলাম। তারপরে পলাশিতে গিয়ে ঘুরতে ঘুরতে যখন দুপুরবেলা খিদে পেল, তখন আশেপাশে কোনো ভাতের হোটেল না পেয়ে শেষে আমরা সবাই আলুর দম আর 2টো করে পারোটা খেলাম। আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা। রাজুদা সারা জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদা পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু, সয়াবিন, ডালের বড়ি, মটর, ছোলা, বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে। আর মানুষজন ওই পারোটা তরকারি খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পারোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস। 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে ট্রেনের টিকিটও হবে না। স্যার কেমন লাগলো স্যার পলাশির যুদ্ধ রচনাটা? এখানেও সেই রাজুদার পারোটা? তুই থাম, তোকে আর রচনা বলতে হবে না, তুই থাম। ফেলু তুই দাঁড়া, তুই আমাদের রাজ্যের করোনা মহামারী সম্পর্কে রচনা বল। ওই সময় কি কি হয়েছিল সেই সম্পর্কে বল। বলছি স্যার,
আমাদের এখানে প্রথম করোনার আগমন ঘটে 2020 সালের মার্চ মাসের। মানুষ শুরুতেই থালা বাটি ঘটি টিন বাজিয়ে করোনাকে তাড়াবার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই গেল না। তারপরে কেউ কেউ বলল করোনা গো গো করোনা গো, তাতেও করোনা গেল না। তারপর সকলে মোমবাতি জ্বালালো ও একদিনের জন্য দোকানপাট, রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ, অফিস কাছারি সব বন্ধ রাখা হলো, তাতেও করোনা গেল না। করোনার সময় সকলে একটা জিনিস দেখতে পেল যে মানুষের চায়ের প্রতি কত নেশা। আমরা চা খাবো না চা আমরা। তারপর এখানে আমরা চা খেতে এসেছি, আড্ডা মারতে নয়। চা খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। এই দুটি বিখ্যাত মানুষের বিখ্যাত উক্তি সকলে করোনার সময় শুনতে পেয়েছিল। জীবন যায় যাক, দোকান থেকে চা খেতেই হবে। করোনার সময় সব থেকে বেশি মজা লাগতো, আবার ভয়ও লাগতো টিভি চ্যানেলগুলির খবর দেখে, টিভি চ্যানেলগুলির খবর বলার স্টাইল দেখে। এই মাত্র খবর পাওয়া গেল দমদমের গুরুজীবন রোডের একজন বৃদ্ধের সোয়াইপ টেস্টে করোনার পজিটিভ এসেছে। ওখানে আমাদের প্রতিনিধি আছে নারু গোপাল ভান্ডিয়া। তো নারু, কি খবর আছে তোমার কাছে? নারু বলছে, দেখো বুচি, আমি এখন সেই গুরুজীবন রোডে দাঁড়িয়ে আছি। ওই আক্রান্ত বৃদ্ধকে হসপিটালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, আর ওনার বাড়ি বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, আর পুরো এলাকাটা স্যানিটাইজেশন করার প্রক্রিয়া চলছে। আর ওই বৃদ্ধ গত 10 দিন কোথায় কোথায় গেছিল সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মানে পুরো এলাকাতেই একটা থমথমে পরিবেশ। ওই সময় প্রশাসন থেকে যত বলা হতো আপনারা সবাই ঘরে থাকবেন, কেউ বাইরে বেরোবেন না, আর মানুষ ততই বাইরে বেরোনোর চেষ্টা করত। আর বাইরে বেরোলেই হলো পুলিশ একদম আইপিএল এর মতো 4-6 মেরে একদম ঘরে ঢুকিয়ে দিত। করোনা না হলে অনেকে জানতেই পারতো না কোয়ারেন্টাইন কি, জনতা কারফিউ কি, লকডাউন কি, মাস্ক ও স্যানিটাইজারের ঠিক কি কাজ। তুই আর বক বক করিস না, করোনাটা কেমন ভাইরাস সেটা একবার বল তুই। স্যার, করোনা হলো এমন একটা খতরনাক ভাইরাস, প্রথমে কাপুনি, তারপর ঝাঁকুনি, তারপর পতলডাঙ্গা। বাপরে বাপ, তোরা বস বাবা, আমি আসিয়াস, তোরা বস।